শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব দশম শ্রেণীর মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের উপর থেকে একটি প্রশ্নের উত্তর। এর আগে কতগুলি ধারাবাহিক পর্বে আমরা এই উপন্যাসের উপর থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম, যেগুলো তোমাদের এই 25-এর নির্বাচনী পরীক্ষা এবং 26-এর মাধ্যমিক দুটোর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর মধ্য থেকে 3টে প্রশ্ন তোমরা অতি অবশ্যই চোখ বন্ধ করে পাবে, আর আজকের প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষার জন্য। আমরা প্রশ্নটা মূলত আজকে আলোচনা করব লীলাবতীর চরিত্র, কিন্তু এই প্রশ্নটাকে তোমরা এভাবেও পেতে পারো যে লীলাবতীর চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী চরিত্র হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এবার এই চরিত্র লিখতে গিয়ে তোমরা সবসময় চেষ্টা করবে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো পয়েন্ট আকারে নাই দাও, কিন্তু আলাদা আলাদা প্যারায় উপস্থাপন করবে। একটা প্যারার মধ্যে কিন্তু চারিত্রিক দিকটা তুলে ধরবে না। তাহলে আমরা প্রথমে এই কোনি উপন্যাসে লীলাবতীর চরিত্রটা জায়গাটা কেমন দেখাবো। এরপর দ্বিতীয় পয়েন্টে আমরা দেখব যে লীলাবতী কতটা উদ্যমী মহিলা আর কতটা কর্মঠ মহিলা। এরপরে আমরা দেখব যে লীলাবতী কতটা দায়িত্ব জ্ঞান সম্পন্না। এছাড়াও লীলাবতীর যে স্বামীর প্রতি কতটা শ্রদ্ধাশীল আর কতটা, শেষ পয়েন্টে দেখব কতটা সহানুভূতিপ্রবণ। তাহলে একদম প্রথম প্যারাটার আমরা কি লিখব দেখো। মতি নন্দীর লেখা কোনি উপন্যাসে কোনি এবং ক্ষিতিশ সিং মুখ্য বা কেন্দ্রীয় চরিত্র হলেও এদের ধারক ও বাহক হিসেবে ক্ষিতিশ সিংয়ের স্ত্রী লীলাবতী চরিত্রকে আমরা পেয়ে থাকি। তবে কাহিনীতে যে শুধুমাত্র তিনি ক্ষিতিশ সিংয়ের, লীলাবতী যে শুধুমাত্র ক্ষিতিশ সিংয়ের সহযোগী হয়ে উঠেছেন তা কিন্তু নয়। লীলাবতীর নিজস্বতা, তার প্রখর ব্যক্তিত্ব মাঝে মধ্যেই কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে উঠেছে। এটা গেল এই কাহিনীতে লীলাবতীর জায়গাটা কেমন, সেটা আমরা প্রথমে একটা প্যারায় ব্যক্ত করলাম। এরপর চলো আমরা দ্বিতীয় প্যারায় যেটা বলছিলাম যে লীলাবতী কতটা উদ্যমী আর কর্মঠ মহিলা সে বিষয়ে আমরা বলব। কাহিনীতে আমরা দেখি, প্রথম পয়েন্ট না করলেও প্রথম লাইনটার মধ্যেই ওই প্যারার বিষয়টাকে পয়েন্ট আকারে তুলে দাও। কাহিনীতে আমরা দেখি লীলাবতী একজন উদ্যমী মহিলা এবং ভীষণভাবে কর্মনিষ্ঠ। লীলাবতী বুঝে গিয়েছিলেন তাদের পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন হচ্ছে তাদের দোকানটি। তাই তিনি স্বামীর অবস্থা বা পরিস্থিতি বা তার দায়িত্ব জ্ঞান দেখে তাদের ব্যবসার প্রতি, দোকানের প্রতি তিনি নিজেই কিন্তু স্বামীর কাছ থেকে সেই দোকানের দায়িত্বভার গ্রহণ করে নিয়েছিলেন। শুধু তাই নয়, নিজের কর্মনিষ্ঠার মধ্য দিয়ে, পরিশ্রমের মধ্য দিয়ে, নিজের বুদ্ধি কাজে লাগিয়ে ধীরে ধীরে সেই দোকানের ব্যবসাটাকে সমৃদ্ধ করে তোলার চেষ্টা চালিয়েছেন এবং তিনি সফলও হয়েছেন তার উপার্জনের জায়গাটিকে একটা নির্দিষ্ট রূপ দিতে। এখানে কিন্তু আমরা লীলাবতীকে কর্মনিষ্ঠ এবং উদ্যমী মহিলা হিসেবেই পাই। ব্যাস, এটা গেল দ্বিতীয় প্যারায় আমরা কি লিখব। এরপরে আমরা বলবো যে লীলাবতী কতটা, কাহিনীতে আমরা দেখি লীলাবতী যে শুধুমাত্র উদ্যমী বা কর্মনিষ্ঠা পরায়ণ তা কিন্তু নয়, তিনি দায়িত্ব জ্ঞানও সম্পন্না। আমরা কাহিনীতে দেখি যে ক্ষিতিশ সিংয়ের একটা টাকা উপার্জন করবার উপায় ছিল না কোনিকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে। তবে কোনি প্রশিক্ষণে তিনি অর্থ ব্যয়ও করেছেন। এতে কিন্তু লীলাবতী কোনোভাবেই আপত্তি করেননি। তবে দোকানের, নতুন দোকানঘর নেওয়ার জন্য যে সেলামির টাকা দিতে হবে, সে কারণে যে ব্যয় সংকোচ করা একান্তভাবে প্রয়োজন, সে বিষয়ে কিন্তু স্বামী ক্ষিতিশ সিংকে সচেতন করে দিতেও তিনি কুণ্ঠাবোধ করেননি। এখানে কিন্তু আমরা তার দায়িত্ব জ্ঞানের পরিচয় পেয়ে থাকি। এটা গেল আজকের তৃতীয় পয়েন্ট বা তৃতীয় প্যারায় তোমরা কি লিখবে, 1, 2, 3, 4 পয়েন্ট করবে না, প্যারা আলাদা আলাদা করে লিখবে। এরপরে চতুর্থ প্যারায় আমরা বলবো যে লীলাবতী তার স্বামীর প্রতি ভীষণভাবে শ্রদ্ধাশীল ছিলেন। ক্ষিতিশ সিং তার জীবনের কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলতেন। খাওয়ার দাওয়ার ব্যাপারে তার যে নিয়ম শৃঙ্খলা ছিল, সেখানে কিন্তু লীলাবতীর ঘোরতর আপত্তি ছিল। তবেও আমরা দেখি যে স্বামীর এঁঠো থালাতে খেতে কিন্তু লীলাবতী দ্বিধাবোধ করেন না। ক্ষিতিশ সিং আপাত দৃষ্টিতে প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন তার স্ত্রীকে ভয় পেলেও
স্বামীর এঁঠো থালায় খাওয়ার গ্রহণ করার মধ্য দিয়ে লীলাবতী তার স্বামীর প্রতি শ্রদ্ধাই জ্ঞাপন করে থাকে। তাছাড়া যখন কনিকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে যে ব্যবস্থাই গ্রহণ করেছেন, কোনোভাবেই কিন্তু লীলাবতী তাতে আপত্তি করেন। এখানেও কিন্তু তার স্বামীর প্রতি একটা আস্থা প্রতিনিয়ত কাজ করছে। তাছাড়া দোকানে সেলামির টাকা যখন ক্ষিতি সিং ফেরত নিয়ে আসবেন বলে জানান, সে বিষয়েও কিন্তু স্বামীর প্রতি আস্থাবান হয়েছেন লীলাবতী। আবার নির্দ্বিধায় কিন্তু খাওয়ার দাওয়ারের যে নিয়ম শৃঙ্খলা, সেটাও তিনি মাথা পেতে নিয়েছেন। মনের মধ্যে যতই দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন, সেটাও কিন্তু তার কাছে কোনো সমস্যা বলে, লীলাবতীর কাছে কোনো সমস্যা বলে মনে হয়নি। এটা গেল আজকের চতুর্থ পয়েন্ট। এরপরে আমরা লীলাবতীকে দেখি কাহিনীর মধ্যে বাহ্যিকভাবে এক প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন, যেন এক কঠোর মহিলা, কিন্তু তার মধ্যেও সহানুভূতি লুকিয়ে রয়েছে। কাহিনীতে কনিকে লীলাবতীর দোকানে কাজ দেওয়া হয়েছিল, যেহেতু কনি তাদের বাড়িতে খাওয়া দাওয়া করত। তবে লীলাবতী কিন্তু কনিকে মাইনে দিতেও বাকি রাখেননি। আবার কনি দোকানে দেরি করে আসার জন্য কনিকে কঠোরভাবে বেরিয়ে যাও যেমন বলতে আটকায়নি লীলাবতী। কনি সাঁতারের প্রতিযোগিতায়, জুপিটারের যে সাঁতারের কম্পিটিশনে প্রথম হওয়ায় তাকে সিল্কের শাড়িও কিনে দিয়েছে। কনির ভালো মন্দর প্রতি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দৃষ্টিপাত কিন্তু প্রতিনিয়ত লীলাবতী করে গেছেন। এখানে আমরা তার সহানুভূতিশীল মনেরই পরিচয় পেয়ে থাকি। তাহলে আপাত দৃষ্টিতে আমরা দেখব যে কনি এবং ক্ষিতি সিংয়ের মধ্যে যে পারস্পরিক একজন প্রশিক্ষক এবং সাঁতারুর যে সম্পর্ক, সেটা কিন্তু একটা সুস্থ সবল হয়ে উঠতে পেরেছে এবং একটা পরিণতি পেতে পেরেছে এই সহযোগী লীলাবতী চরিত্রের একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন ক্ষেত্রে তার সক্রিয়তার মধ্য দিয়ে। এভাবে আমরা লীলাবতী চরিত্রটিকে অন্যতম সহযোগী চরিত্র হিসেবে কাহিনীতে পেয়ে থাকি। শেষে একটা ছোট্ট প্যারায় করে এভাবে উপসংহারের মতো একটা জিস্ট করে তোমাদের বক্তব্য বিষয়টা উপস্থাপন করতে হবে। আর তাহলে তোমরা এই চরিত্রটি ভালো করে তৈরি করো, যেভাবে আলোচনা করলাম এভাবেই লিখলে তোমরা 4.5 চোখ বন্ধ করে অতি অবশ্যই পাবে। তাহলে এখানে আমরা কনি উপন্যাসের উপর থেকে আলোচনা শেষ করছি। আর আজকের এই ভিডিও ডেসক্রিপশানে অন্যান্য কনির যে ভিডিও লিঙ্কগুলো আমি শেয়ার করে রাখলাম, তোমরা চাইলে আবার এটা রিভিশনের জন্য দেখে নিতে পারো।